নমস্কার। শুরু করছি কন্যা রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। তাহলে সেপ্টেম্বর মাস কন্যার জন্য কেমন যাবে শুরু করছি। তার আগে একটা কথা বলতে চাই যে গতকাল আমরা দেখলাম যে নেপালে বিপর্যয়, নেপালে বন্যা বিপর্যয় হলো। তার জন্য একটু আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে যারা এর দ্বারা ডিরেক্টলি প্রভাবিত হলো বা যাদের পরলোক গমন যাদের করতে হলো তাদেরকে যারা আত্মা শান্তি পায় তা যেন ভালো থাকে, সেই কামনা আমি করব এই ভিডিওতে। সবাইকে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা সবাই প্রার্থনা করো যাতে সবাই ভালো থাকে, সুস্থভাবে যারা বেঁচে আছে তারা যেন ফিরে আসে বা সুস্থ সবল হতে পারে, সেই প্রার্থনা করব। এই জানিয়ে আমি আজকে শুরু করছি আজকের বিষয়টা। সবথেকে এটা ব্যথা লাগে এই ব্যাপারটা জেনে যে এটা ম্যানমেড। শুনতে কেমন লাগছে নাকি? তোমরা খবরে শুনবে যে প্রাকৃতিক বিপর্যয়। কোনো প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতির কারণে হয় না। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের পিছনে মানুষের হাত থাকে, এটা সত্যি কথা। ঠিক আছে? তো এবারে তোমরা যারা বিতর্ক তৈরি করো বিতর্ক বা ভাবো, এটা নিয়ে কোনো আমার যায় আসে না। আমি যেটা সত্যি সেটা বলছি। এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের পিছনে মানুষের হাত থাকে, এই কথাটা সত্য। এটা লিখে নাও। এটা যেখানে তোমরা ভেবেচিন্তে যদি তোমরা ভাবো, দেখবে শেষে এই কথাটাই সত্য বলে প্রমাণিত হবে। এটা আমার বক্তব্য। আচ্ছা, এবার যেটা বলছি যে এই ঘটনাটা নতুন নয়, এটা তো আগেও হয়েছে। ওই দেশের ওপরে বহুবারই বিপর্যয় নেমে এসেছে এবং সেটাও ম্যানমেড। আবার আগামী দিনেও হবে। এটা সবথেকে বড় ব্যথার কারণ। আগামী দিনে আরও হবে। সেই জন্য যদি আমরা দেখি কারণগুলো, গ্রহ নক্ষত্রের সন্নিবেশ যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে এই ঘটনা আবার ঘটবে। আবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে আমি গত সপ্তাহে রাশিফলে বলেছিলাম যে যারা দুর্গম স্থানে যাওয়া আসা করে বা ওইদিকে পাহাড়ের পর্বতে যাদের যাওয়া আসা হয় তাদেরকে সাবধান থাকতে বলেছিলাম। তো সেরকমই কিছু হয়েছে আবার। সেটা আগামী দিনে হবে। এই কারণেই হবে সেটার ব্যাখ্যা দিচ্ছি। তারপরে আবার একটু কথা বলে রাখবো। হয়তো তোমাদের কাছে অপ্রাসঙ্গিক কথা মনে হতে পারে, তবে আমি বলছি যে আমার যারা নিয়মিত দর্শক তারা জানে যে এই লোকটা একটু অপ্রাসঙ্গিক কথা বলে। তো সেইটুকু অপরাধের ক্ষমা চেয়ে নিয়ে আমি কথাগুলো বলছি, না বললেই নয়। অনেক মানুষ আছে না যে অনেক ঘুমিয়ে আছে মানুষ, বা ভাবে যে হারে প্রাকৃতিক বিপর্যয় কী করব। কিন্তু এই যে বললাম ম্যানমেড, তো এই ম্যানমেড যে এই ব্যাপারটা বুঝতে গেলে অনেকে বোঝে, সবই সব জানে, তো অনেকে জানে না, তাদের জন্য বলছি। ঘটনাগুলো বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা তোমরা বুঝে নেবে। আমি এই জন্যই বলতে চাইলাম যে মানুষকে এবার সচেতন হওয়ার সময় এসেছে। ঘুমিয়ে থাকলে আর চলবে না। যাই হোক, যেটা বলছিলাম যে শুক্র এখন নিচস্থ কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশিটা কালপুরুষের ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবটা বিপদ আপদের ঘর, খরচের ঘর, শত্রুতার ঘর, বিপর্যয়ের ঘর বললাম। আর এই ষষ্ঠভাবে নিচস্থ শুক্র উত্তর দিকের কারক। ভারতবর্ষের যে উত্তর প্রান্ত সেই দিকটা কন্ট্রোল করে কে? শুক্র এখন মঙ্গলের নক্ষত্র চিত্রায় আছে। আমি আগের দিনে বলেছিলাম যে চিত্রায় প্রবেশ করার আগে থেকেই ও ফল দিতে শুরু করে দিয়েছে। কালকে ছিল ক তারিখ? কালকে ছিল 26 তারিখ না? 26 তারিখেই কিন্তু শুক্র সঞ্চার করেছিল ওই চিত্রায়। 26 তারিখেই হরিবোল করে দিয়েছে। আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট দিন হবে, বুধবার দিনই হয়েছে। রাশি ফলে বলেছিলাম, দেখবে একবার আমার কন্যা রাশির গত ভিডিওতে ভিউ হয়েছে বোধহয় 40টা লোক দেখেছে। নো প্রবলেম, আমার তাতে কোনো এসে যায় না কিছু। তবে যদি আমার কারোর ইচ্ছে হয় তো তোমরা ওই সাপ্তাহিক রাশি ফলে ভিডিওটা দেখবে, আমি সেদিন বলেছিলাম। যাই হোক, সেটা অন্য কথা। আমি যেটা বলে রাখি যে এটা নতুন নয়, আবার হবে, এটা শেষ নয়। আর যে কারণে যেটা ম্যানমেড এই কথাটা বললাম, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে এবার আমি যে কথাগুলো বলবো শুনে নাও। সত্য মিথ্যা অসত্য যার যার কাছে মনে হয় সব তোমরা বলতে পারো, করতে পারো, যে যার যা মতন ভাবনা চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে তো আমার কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। তবে যেটা সত্য সেটা বলবো, বুঝিয়ে বলবো, সংকেত দিয়ে বলবো। আমি সংকেত দিয়ে এই জন্যই বলতে চাই যে সেটা যখন বলবো তখন বুঝতে পারবে।
আচ্ছা, শুক্র, ওই যে বললাম জ্যোতিষের কারণ ছিল শুক্র, উত্তর দিকের গ্রহ শুক্র নিচস্থ কন্যা রাশিতে ষষ্ঠভাবে, সেই শুক্রের ওপরে এবং শুক্র মঙ্গলের যে একটা সম্পর্ক তৈরি হলো, তার ওপরে বক্রী শনির দৃষ্টি পড়লো। সেই বক্রী শনি কোথায় আছে না দ্বাদশভাবে। কোথায়? কালপুরুষের দ্বাদশ ভাব। কোনটা? মীন রাশি। সেই মীন রাশি আর তোমাদের সপ্তম ভাব, অন্য কথা, কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটাও কিন্তু মৃত্যু, হসপিটাল, দুর্ঘটনা, বিপর্যয়, অ্যাক্সিডেন্ট এই সবকে ইন্ডিকেট করে। তাহলে কি হলো, আমাদের মঙ্গল, শনি, শুক্র এবং রাহু। মঙ্গল এখন কোথায় আছে? রাহু নক্ষত্রে আদ্রায় আছে। চোখের জল তো আনবেই মঙ্গল, তো এনে দিয়েছে চোখের জল। আর এমন চোখের জল এনেছে, জল না কাদামাটি কাল বুঝতে পারছিলাম না, কেউ বুঝতে পারেনি। তো এই ব্যাপার, তো এইটা হলো আসল কারণ, মানে জ্যোতিষের কারণ হলো এইগুলো। আমি এই ঘটনাটা কথা আমি আগের রাশিফলে বলেছি, তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। আচ্ছা, যেটা এবার বলছি যে ম্যানমেড, এই কথাটা বলতে গিয়ে এবার কিছু কথা বলবো। আচ্ছা, এই যে কালকের সবথেকে কষ্ট এই জন্যই হয় যে এটা ম্যানমেড। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে আমি মানতাম যে না ভাই প্রকৃতির কারণে হয়েছে, তো প্রকৃতির কারণে হয়েছে, তো কিছু করার নেই, প্রকৃতি কি করব। কিন্তু না, তা নয়, এটা মানুষের তৈরি করা। আপাত দৃষ্টিতে ওদিকে মানুষ বলেই আমরা মনে করি বা ভাবি, কিন্তু তারা আদতে মানুষ নয়। হ্যাঁ, এবারে পৃথিবীর যে মানে গ্লোবাল যে পলিটিক্যাল মানচিত্র বা অবস্থা, সেটা হলো এরকম যে পৃথিবীটা একটা তিনটে লোক কন্ট্রোল করে, টম, ডিক, হ্যারি। আর টম, ডিক, হ্যারি কী নিয়ে মারপিট করে? এরা তো কন্ট্রোল করেই গোটা পৃথিবীটাকে, এবং গোটা পৃথিবীর মধ্যে একটা কেক আছে। কেকটার নাম কি? ভারত। ভারত মানে পুরো অখণ্ড ভারতের কথা আমি বারবার বলবো। আমি যখনই ভারত বলবো তখনই জানবে অখণ্ড ভারত কোথায়। আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ বা মায়ানমার পর্যন্ত কথা বলছি, এবং সেইটার মধ্যে নেপাল, ভুটানও পড়ে। সেই ওই পুরো জায়গাটা হচ্ছে কেক, এই পৃথিবীর কেক ওইটা। এই কেকটাকে নিয়ে তিনটে ভাই মারামারি করে, এবং এটা আজ থেকে নয়, কবে থেকে? দশম শতাব্দী থেকে শুরু হয়েছে। তোমরা বলবে কি বলছো রে ভাই? হ্যাঁ, যেটা বলছি সেটা শুনে নাও। যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য কথা নয়, তাহলে তোমরা ইতিহাস পড়ো, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে, একবারে বুঝতে পারবে না। আর সেটা বোঝাবার দায়িত্ব আজকে আমার নয়, আজকের রোল অন্য, তাই আমি বোঝাবো না। বোঝালে তোমরা বুঝবে না, আর উল্টো পাল্টা বলে দেবে, আর ভিডিও বড় হবে, দিয়ে দেবে লাস্টে আমার ভিডিও কেউ দেখছে না, বন্ধ করে পালিয়ে গেছে। তো কী হলো, টম, ডিক, হ্যারি কথা বোঝাতে গিয়ে যেহেতু ওই কথাটা প্রসঙ্গ করে বলে ফেললাম, তাই আমি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, না হলে বোঝানোর দরকার ছিল না। তাহলে ঘটনাটা এটাই, টম, ডিক, হ্যারি এই কেকটা নিয়ে লড়াই করে। তো কেকটা কে খাবে? টম বলছে আমি দেবো না। টমের দলের লোক আছে, ডিকের দলের লোক আছে, হ্যারির দলের লোক আছে। আর এই টম, ডিক, হ্যারি কে? তোমরা যারা বুদ্ধিমান তোমরা বুঝতে পারবে। আমি এদের নাম করতে ঘেন্না লাগে। তারা মানুষের মানে ওদিকে ওরা সরীসৃপ বলা হয়, আমি ওদিকে সরীসৃপ বলি। ওরা ওই এরকম, যাই হোক, তো সরীসৃপ এরা, এইরা কন্ট্রোল করে। এইবারে কেকটাকে নিয়ে মারামারি। এই কেক নিয়ে মারামারি করার জন্য, এই কেকটাকে দখল করার জন্য প্রকৃতির ওপরে যত রকমের মানে এক্সপেরিমেন্ট বা যাকে বলে পরীক্ষা নিরীক্ষা করা যায়, সব রকম ওরা করে, এবং তারই প্রভাবে প্রকৃতি হয় বিপর্যস্ত, এবং তার প্রকৃতির কোলে যে প্রকৃতির সন্তান আছে, মানুষ বা অন্যান্য জীবজন্তু, তারা প্রভাবিত হয়। এবং এটা আজকের ঘটনা নয়, ওই দশম শতাব্দী থেকে চলে আসছে বিভিন্নভাবে। দাঙ্গা হাঙ্গামা, এই প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ভূমিকম্প, সব কিন্তু এই টম, ডিক, হ্যারি করায়, এবং এদের কারণে হচ্ছে। এরা কি প্রত্যক্ষভাবে করছে না, এরা পরোক্ষভাবে করছে। কালকে যে কী হলো, নদী বিপর্যয়, এই নদীর বিপর্যয় টম, ডিক, হ্যারির মধ্যে একজন করে ফেলেছে। নদী খুঁড়েছে, মাটি খুঁড়েছে, বাঁধ দিয়ে দিয়েছে, বাস হয়ে গেছে যা রেজাল্ট। আবার কী হলো, লাস্টে গরিব মানুষগুলো মরল। এবং এটা শুধু নেপালে নয়, ইন্ডিয়াতেও হয়, গোটা পৃথিবীতেই এটা হচ্ছে। এই হলো আমার দুঃখের কারণ, আর এর কোনো সমাধান কারোর কাছে নাই। যদি স্বয়ং ঈশ্বর এসে যদি এর বিধান কিছু করতে পারে তবেই হবে, না হলে এই সিস্টেম চলবে। আর আমরা যতই ভাবি না কেন আমাদের প্রভু, আমরা স্বাধীন, আমাদের প্রভু অন্য কেউ। কেকের মালিক তো একজন আছে, কেকের মালিক আমরা আপাত দৃষ্টিতে দেখি যে কেকের মালিক আমরা মালিক কোনোদিন ছিলামই না। কেকের মালিকটা যবে থেকে ভাবা হয়েছে যে এই ভূখণ্ডটা কেক, তখন থেকে এই মালিকানা আমরা হারিয়েছি। আর টম, ডিক, হ্যারির উৎপত্তি যখন থেকে হয়েছে, ওই মারামারি তখন থেকে শুরু হয়েছে। বোঝা গেল?
এরপরে আর এর থেকে বেশি ভাঙিয়ে বলার মতন আমার এখন উপায় নাই। এটা যদি বলতে হয় আলাদা চ্যানেল খুলে আলাদা বিষয় উত্থাপন করে বোঝাতে হবে, সেগুলো এখন আমার দরকার নাই। আচ্ছা, আমরা আবার বলছি, যারা ঈশ্বরের সঙ্গে থাকে বা বোঝে তারা আমরা বুঝতে পারছি আগামী দিনে টম ডিক হ্যারি কী করবে এবং কোন কোন দিকে বিপর্যয় মানুষের মানব সভ্যতার উপরে আনবে, তারা কি প্ল্যান করেছে সব আমরা জানি, কিন্তু বলতে পারবো না। বলে কী হবে? কি ভগবান, আমি তো বললাম পৃথিবীর কারোর ক্ষমতা নাই ভগবান ছাড়া। আর ভগবান বলেছে আমারই তো নিয়ম, আমি তো লীলা করছি কেন। এবারে আমি চলে আসছি শাস্ত্রের কথায়। কথাগুলো শুনতে কেমন লাগছে নয়? আচ্ছা, লাগবে তো, কোনো সত্যি কথা বা এগুলো একটু চমকপ্রদই হয় কীরকম। আচ্ছা, এবার আমি বলছি, শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্র থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে 4টে যুগ আছে, তাই তো। এবার 4টে যুগের শেষ প্রান্তে এই কলিযুগের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এইবারে কলিযুগের শেষ প্রান্তে এসেছি ঠিকই, কিন্তু এই কলিযুগটা না কলি শয়তান। এখন ব্রহ্মার নিঃশ্বাস বা নাক থেকে কলির উৎপত্তি হলো। এখন কলি যেহেতু ব্রহ্মার সন্তান, তাহলে কলি বলছে আমাকে একটা যুগ দিবি না, আমি তো ছেলে যায়। তাহলে ওকে বিষ্ণুকে দিচ্ছিস, আমাকে দিবি না? তাহলে ব্রহ্মা বললো আরে বিষ্ণু ভালো ছেলে। না, বিষ্ণু 3টে যুগ লিখছে তো, আমাকে একটা দে, নাহলে তোকে দেবো এখনই। তা ব্রহ্মা বললে ঠিক আছে, তুই একটা লে, আর বিষ্ণুকে 3টে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই হবে, আমার একটাতেই যথেষ্ট। 3টে যা ও করবে আমি তার একটাতেই মাত করে দেবো। তাই হয়েছে, ও একটাতেই মাত করে দিচ্ছে। কেমন লাগে না শুনতে এগুলো? কি বলছে রে ভাই? হ্যাঁ বলছে, দাউন বলছে, সত্যি কথা বলছে, যেটা বলছি সত্যি, এটাই ঘটনা। এবারে কি হয়েছে, এই খেলা চলছে। ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়েছে, দুটোর মধ্যে লড়াই, আলো আর অন্ধকারের মধ্যে লড়াই, সত্য আর মিথ্যার মধ্যে লড়াই। সব ঈশ্বরের লীলা, বলছে ঈশ্বরের লীলা। আমরা এগুলো বুঝতে পেরেছি, মানে এসব পুরাণ পড়ে এসব বুঝতে পেরেছি যে এইটা হচ্ছে খেলা। এই খেলা থামবে না। কেন থামবে না? ওই যে ব্রহ্মা দিদি যে ওই যে এইটা এখানে তুই খেলা করবি, এখানে ঈশ্বরের কোনো ভূমিকা থাকবে না। লাস্টের দিনে সে আসবে, ঘুম ভাঙিয়ে দেবো, লড়াই ফড়াই করে মারামারি করে আবার যদি নতুন করে কিছু সে করতে পারে, তার আবার যুগ তৈরি করলে সে আবার নেবে। আর তোরটা এখন তোর, তাই তোর হতে গিয়ে এই টম ডিক হ্যারি এখন ওদের লোক। ওই কলি তো ওদেরকে নিয়ন্ত্রণ করে, ওদেরকেই কন্ট্রোল করে। বলে এ কোথা নেকা যাও, এইসব কোথাও নেকা নাই, কেউ নিকে দেয় নাই, বুঝে নিতে হবে। এগুলো বুঝতে পারা যায়, যারা বোঝার তারা বুঝবে, আর যারা বোঝার তারা কোনোদিন বুঝতে পারবে না। এটা নিয়ে হাসবে, হাসাহাসি করবে, তর্ক করবে, উল্টোপাল্টা বকবে, তাতে কোনো কিছু এসে যাবে না। কলি হয়েছে বললাম, কলির সঙ্গে বিষ্ণু লড়াই চলবে, আবার এই 4টে যুগ শেষ হবে, আবার চলবে, এই চলবে খেলা। আমরা খেলার মধ্যে পড়ে আছি, ঘুরছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা সাইনে জানো তো, ইনফিনিটি 8, এই চলছে না, এই লুপের মধ্যে আমরা ফেঁসে আছি। দেখো এরকম কুলুকুলু কুলুকুলু, ওই লুপ জানো তো, ইনফিনিটি। তো এই ইনফিনিটির লুপের মধ্যে আমরা ফেঁসে আছি। একটা শেষ হবে, আবার একটা শুরু হবে, আবার একটা শেষ হবে, আবার শুরু হবে, এরকম চলবে অনন্তকাল ধরে। এই অনন্ত ব্রহ্মাণ্ডের এই খেলা চলছে। তাই এই খেলার মধ্যে আমরা ফেঁসে গেছি। আমাদের এই জন্যই তো ভগবান বলেছে যে এইখান থেকে মুক্তি পেতে গেলে আমার শরণাপন্ন হও, মুক্তি দিয়ে দেবো। এবার শরণাপন্ন হলে সে যখন চাইবে দেবে, আর না হলে খেলার মধ্যে আমাদেরকে নিয়ে নিচ্ছে, আমরা গুটি। এই চলছে এখন এখানে। কালকে যারা গুটি খেলার মধ্যে গুটি ছিল, ওই গুটিগুলো মরে গেল, বলে ওরা মাঠ ছেড়ে ওদের বিদায়, যা ছুটি। এই হচ্ছে পৃথিবী, ব্রহ্মাণ্ডের সিস্টেম, ব্রহ্মাণ্ডের একটা পার্ট পৃথিবীতে ওই খেলা চলবে, এই গল্প। এবার চলে আসছি আমি রাশিফলে, আর বলবো না, বাকিটা বুঝে নাও তোমরা। এবারে আসছি আমাদের রাশিফলে। প্রথম সেপ্টেম্বরটাকে দুটো ভাগ করব, ফার্স্ট 15, লাস্ট 15। তাহলে লাস্ট 15 আর ফার্স্ট 15 কেন না দুটো ভাগ করলে আমি বলতে আমার সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে তোমাদের। আচ্ছা, প্রথম 15 ডেজ আমি দেখতে পাচ্ছি রবি আমাদের থাকবে সিংহ রাশিতে। তাহলে কোথায়? দ্বাদশপতি। আর লাস্ট 15 ডেজে আবার দ্বাদশপতি আমাদের লগ্নে চলে আসবে। তাহলে দুটো ভাগে আমি ভাগ করলে আমার সুবিধা হবে বলতে। আচ্ছা, এছাড়াও এই যেটা ঘটবে, মঙ্গল 3 সেপ্টেম্বরে আমাদের, মঙ্গল যেটা আমাদের চরম শত্রু, অষ্টমপতি মঙ্গল, এই অষ্টমপতি মঙ্গল আমাদের আসবে কোথায়? আমাদের গুরু নক্ষত্র পুনর্বসুতে। গুরু নক্ষত্র মঙ্গল এলে আমাদের একটু মঙ্গল ভালো থাকলো, মানে রাহু নক্ষত্র আদ্রা থেকে পুনর্বসুতে এলে রাহু মুক্ত হলো, আর মঙ্গলের জন্য ভালো খবর। তাহলে অষ্টমপতি একটু খুব ভয়ঙ্কর ছিল, একটু কম ভয়ঙ্কর হবে, এইটুকু বলতে পারি। আমাদের অষ্টমপতি এখন মঙ্গলদেব দশমভাবে আছে, কর্মস্থানে একবারে এখন পুরো ড্যামেজ করছে।
এর ড্যামেজটা একটু কমবে, এখনও এই প্রথম 15টা দিনে ড্যামেজটা একটু কমবে। আচ্ছা, তারপরে আবার লাস্ট 15 ডেজে ওই ড্যামেজটা আর ড্যামেজ থাকবে না, ওটা একদম ভালো হয়ে যাবে। সেটা আমি বলছি, সেটা পরে আসছি। যেটা ঘটবে 3 সেপ্টেম্বর মঙ্গল এই পুনর্বসুতে যাবে। 12 সেপ্টেম্বর শুক্র রাহু নক্ষত্র সাথীতে যাবে, আর তখন শুক্র তুলায় চলে আসবে, দ্বিতীয়ভাবে শুক্র, ভালো ব্যাপার। আচ্ছা, বুধ এখন কোথায় আছে? দ্বাদশ ভাবে, খরচার ঘরে। তার মানে শরীর স্বাস্থ্যে এখন কি হবে? খুব একটা এনার্জি পাবো না, কাজে মন লাগবে না, মানে ইচ্ছে আছে উপায় নেই, এরকম একটা করে মানে ইনকামের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে শরীরের দিক থেকে সমস্ত কিছু একটা মধ্যে একটা ঢিলেমি ভাব দেখতে পাবো। এই বুধ কেতুর সঙ্গে আছে, খারাপ একটা কম্বিনেশনের মধ্যে আছে। তো এই আমাদের এখন শরীর স্বাস্থ্য কীরকম চলছিল, মানে ওই চলছে চলবে হচ্ছে হবে করে এরকম চলবে, এখনও তাই হবে, এটা কোনো পরিবর্তন এখন হবে না। তবে বুধ যখন কন্যায় আসবে 15 সেপ্টেম্বরে কিছুদিনের আগেই চলে আসবে বুধ কন্যায়, তখন আবার এনার্জি পাবো। এই যে ঢিলেমি ভাবটা চলছিল সেটা কেটে যাবে, সেটা গিয়ে আমরা আবার এনার্জিতে কনভার্ট করতে পারবো। সব কিছু এফেক্টিভভাবে বুধ শনির দৃষ্টিতে আসবে, সমস্ত কিছু বুদ্ধি দিয়ে আমরা যা কিছু আমাদের প্রতিকূলতা আছে বা সমস্যা আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবো। কারোর জীবনের সমস্যা ব্যবসা নিয়ে, কারোর জীবনের সমস্যা দাম্পত্য জীবন নিয়ে, কারোর জীবনের সমস্যা সন্তান নিয়ে, যার যা ইস্যু আছে সেগুলোকে আমরা এই মানে লাস্ট 15টা দিনের মধ্যে আমরা সলভ করতে পারবো। লাস্ট 15 ডেজ ভালো, আর ফার্স্ট 15 ডেজটা কিন্তু আমাদের কন্যার জন্য ভালো না, ঠিক আছে? কন্যার জন্য প্রথম 15টা দিন ভালো না, কোনো দিকেই ভালো ফল আমরা পাবো না, সব দিকে ঢিলে তালে চলবে। সন্তান, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন সমস্ত কিছুর মধ্যে একটা হবে গয়ঙ্কচ্ছ ভাব দেখতে পাবো। এরপরে আবার এই 15 সেপ্টেম্বরের পর থেকে হঠাৎ করে পরিবর্তন। কীরকম পরিবর্তন? মঙ্গল চলে আসবে, অষ্টমপতি চলে আসবে আমাদের একাদশভাবে। এই অষ্টমপতি যখন একাদশে আসবে না, তখনই মজা শুরু হবে ইনকাম নিয়ে, দারুণভাবে ইনকামটা বেড়ে যাবে, সঞ্চয়ও হবে, তবে তুলনামূলক সঞ্চয় কম হবে, তবে ইনকাম বাড়বে, লক্ষ্মী আসবে। কারণ লগ্নপতি বুধ আমাদের তখন শুক্র ঘরে মানে শুক্রের সঙ্গে যোগ দেবে তুলা রাশিতে দ্বিতীয়ভাবে, মানে তখন দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ হবে। বুধ শুক্রের সহাবস্থানকে লক্ষ্মী যোগ বলে। তাহলে লক্ষ্মী লাভ হবে, সঞ্চয় হবে, কিছু নির্মাণ করতে, অ্যাসেট নির্মাণ করতে পারবো ওই সময়কালে। ফাটকা ইনকাম হবে, যার যা যদি ফাটকা ইনকাম জেনারেলি থাকে না, তবে আবার বলবো যদি অনেকেই আছে যারা কন্যা রাশির মানুষ, তো কন্যার মানুষরা এই সব বিষয়ে এক্সপার্ট, মানি ম্যানেজমেন্টের বিষয়ে এক্সপার্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার যদি বুধ খারাপ অবস্থায় থাকে তাহলে তারা হতচ্ছাড়া হয়, না হলে কিন্তু জেনারেলি তারা এরকমই হয় যে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সপার্ট। কোথায় খরচা করতে হবে, কখন করতে হবে, কতটা রাখতে হবে, সঞ্চয় করতে হবে, এই সমস্ত বিষয়ে তারা এক্সপার্ট। একটা তাদেরকে ঈশ্বর দিয়েছে, বই পড়ে হয় না, ওরা ঈশ্বর থেকে প্রাপ্ত, ওরা ঈশ্বর দিয়েছে ওদেরকে, কোনো বইও পড়তে হয় না বা কোনো কিছু করতে হয় না। সে বই পড়ুক আর চাই না পড়ুক, পড়লে তো আরও ভালো শিখতে পারবে, এটাই ওদের ব্যাপার। ওদের বুধের লোক খুব উইটি হয়, খুব উপস্থিত বুদ্ধি খুব বেশি, আর হলো যে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সপার্ট। তো এই লাস্ট 15 ডেজ যখন ফাটকা ইনকাম আমাদের হবে, তখন আমরা ইনভেস্ট করলে লাভ পাবো, লটারি থেকে লাভ পাবো, অন্যান্য যা সোর্স অফ ইনকাম আছে, মানে যা সমস্ত কিছু থেকে ভালো ফল আসবে দারুণভাবে। এটা ভালো দিক, 15টা দিন ভালো কাটবে। তবে নেগেটিভ কিছু আছে, নেগেটিভটাও বলে রাখছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে লাস্ট 15 ডেজে মঙ্গল যখন নিচস্থ হয়ে যাবে, মানে আমাদের অষ্টমপতি যখন একাদশে নিচস্থ হবে, শনির নক্ষত্রে পুষায় প্রবেশ করবে, তখন মঙ্গলের দিক থেকে একটা বিষয়ে সাবধান থাকবো। মঙ্গল যেহেতু থার্ড হাউস মানে হলো ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এই এদেরকে নিয়ে একটু সাবধান থাকতে হবে। কারণ আর আরেকটা কথা, মানে একাদশভাবে মঙ্গল যখন আসবে, বড় ভাইয়ের তরফ থেকে যদি কখনো ইস্যু থাকে, কারোর জ্ঞাতি মানে সমস্যা বা কোনো ঝগড়াঝাটি থাকে, তাহলে এইটা বাড়বে এবং এটা দরুন আমাদের গৃহে অশান্তি হবে এবং এটার জন্য একটু বেগ পেতে হবে। এটা হলো আমাদের একটা অশান্তির কারণ। এবং আবার বলছি, মঙ্গল আসবে
একাদশভাবে নিচস্থ হয়ে পঞ্চম ও ষষ্ঠপতি শনির নক্ষত্র পুষ্যাতে, তাহলে কি হলো, তাহলে এই যে যখন শনি মঙ্গলের কানেকশন হবে তখন সন্তানের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে, তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবং কারো কারো প্রেম কেটে যেতে পারে, প্রেম কেটে যাবে মানে ব্রেকআপ হয়ে যাবে। আবার বলছি এই সমস্ত বিষয় নিয়ে যাদের ইস্যু আছে তাদেরকে এখন থেকে সতর্ক থাকতে বলবো। সতর্ক থেকে তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো। ড্যামেজ তো হবেই, তবে কন্ট্রোল করতে পারবে এটুকু বলতে পারি। আচ্ছা, এবারে যেটা হলো, তাহলে দাম্পত্য জীবন নিয়ে বাকি ব্যাপারটা বলি। দাম্পত্য জীবনে অনেকটাই ব্যালেন্স আমরা রাখতে পারবো। ব্যবসা বাণিজ্যের মধ্যেও ভালো একটা আমরা লেনদেনের সম্পর্ক রাখতে পারবো, বজায় রাখতে পারবো। ট্রানজ্যাকশান ভালো হবে, এখান থেকে প্রফিট করতে পারবো এবং ভালো রকমের লেনদেন হবে একটা ব্যবসা জগতে, ঠিক আছে, ভালো ইনকাম হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, ব্যবসা এবং দাম্পত্য জীবনের মধ্যে ব্যালেন্স থাকবে। লক্ষ্মী লাভ হবে, ফাটকা ইনকাম হবে। লাস্ট 15 ডেজ খুব ভালো দিন হবে কন্যার জন্য শেষ 15টা দিন ভালো, কিন্তু প্রথম 15টা দিন সেপ্টেম্বরে খুব সাবধান থাকতে হবে বিভিন্ন বিষয়ে। জীবনের যত রকমের ইস্যু আছে, যদি কখনো কেউ আমি এরকমও বলছি যে ফার্স্ট 15 ডেজ মানে চোট আঘাত লাগার চান্স থাকবে। রাফ ড্রাইভিং যেন না করা হয়। এবং আমি আবার বলছি, তোমাদেরকে বলে রাখছি যে যতক্ষণ পর্যন্ত রবিদেব ধনু রাশিতে না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পাহাড় পর্বত জঙ্গল এবং সাগর এই সমস্ত বা জলাশয়ে যাবে না বেড়াতে। একান্তই যদি কর্মস্থানে যেতে হয় তো যেতে হবে, প্রয়োজন ছাড়া না যাওয়াটাই ভালো, এটা আমি পরামর্শ দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে কোনো বিপদ সংকুল জায়গায় এখন আমরা যাব না, এখন যাওয়ার দরকারও নেই। সামনে পুজো আসছে, কেনাকাটা করো, আনন্দ করো, পুজো নিয়ে থাকো, পাহাড়ে না যাওয়াটাই ভালো, ঠিক আছে। এখন এটা আমি আবার বলছি, শুক্র মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় শুরু হবে লাস্ট 15 ডেজে। তাহলে শুক্র মঙ্গলের সম্পর্ক, এই যে শুধুমাত্র শুক্র মঙ্গলের নক্ষত্র চিত্রায় চলে এলো, একটা বড় বিপর্যয় ঘটে গেল। এবং শুধুমাত্র ওই বিপর্যয়টা ওখানে থেমে থাকবে না, এর প্রভাবটা কিন্তু আমাদের উপরেও পড়বে। সেটা তোমরা যারা জানো তারা জানো। তো এই হলো ব্যাপার। তো এই প্রভাবটা কোথায় পড়বে? মার্কেটের উপরে, কৃষির উপরে, ইকোনমিক্সের ওপরে। তোমরা ভালোই জানো এসব। তো এইগুলো তোমরা বুঝতেই পারছো। তো এগুলোর জন্যই হচ্ছে বিপদ, মানে এগুলোর জন্যই সমস্যা। সামনেই বড় বড় ফেস্টিভ্যাল আসছে, ফেস্টিভ্যালের সময় আসছে। তো কৃষি বা এগ্রিকালচার অ্যাফেক্টেড হলে কী হবে পুরোপুরি বুঝতেই পারছো। এই ব্যাপারগুলো নেগেটিভ দিক, এগুলো আগামী দিনে আরও বাড়বে। শুক্র মঙ্গল যখন দৃষ্টি বিনিময় করবে, অর্থাৎ মঙ্গল থাকবে কর্কটে আর শুক্র থাকবে তুলায়, এবং আবার আমাদের লগ্নপতি বুধের সঙ্গে মঙ্গলের সাপে নেউলে সম্পর্ক। এবার বুধ আর মঙ্গল দৃষ্টি বিনিময় করবে, বুধ আর শুক্র একসঙ্গে তুলায় থাকবে আমাদের দ্বিতীয়ভাবে, আর ওদিকে একাদশে মঙ্গল দৃষ্টি দেবে, মঙ্গল থাকবে নিজস্ব মঙ্গল। ওরা বলবে আচ্ছা একাদশ ভাব ইনকাম করে আনবো, আর দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ যেটা হলো সেটা হলো মানে একদিকে চলে যাবে। তো সেই যাতে এগুলো না হয়, যাতে ব্যালেন্স থাকে, সেটা চেষ্টা করে দেখবে। তো লাস্ট 15 ডেজ এনজয় করো, ভালো একটা দিন, ভালো উৎসবের আগের মাস, ভালো সময়, ভালো মাস, চিন্তার কিছু নেই, সমস্ত দিকে ব্যালেন্স নিয়ে চলতে পারবে। প্রথম যদি 15টা দিন ভালো যেতে যায়, তাহলে লাস্টেরটা ভালো আরও যাবে। তবে বিপর্যয় থামবে না, প্রাকৃতিক বিপর্যয়, এবং বিশেষ করে আমি বলবো যে রাফ ড্রাইভিং না করাই ভালো। চোট আঘাতে রাস্তাঘাটে সাবধান, এছাড়া আর কোনো সমস্যার কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই। কন্যার জন্য সমস্ত কিছুতে ভালো প্রভাব দেবে। সন্তানের জন্য বলবো যে 5th হাউসে 6th হাউসের জন্য লাস্ট 15 ডেজে আমি বলেছি খারাপ একটা খবর আসতে পারে, কিন্তু আবার বলছি তোমাদেরকে যারা শনির প্রতিকার করে থাকো তাহলে ভয়ের কোনো কারণ নয়, ঠিক আছে। তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে, সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে।